জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য। আমার একেবারে বা পাশে বসা অর্থাৎ নীলুফার চৌধুরীর ডানে বসা তার সন্তান ওয়াসি বিন আইনুল আজান, এবং আমার একেবারে ডানে রয়েছেন নীলুফার চৌধুরী মনির কন্যা বড় সন্তান নামিরা তাবাসুম, এবং তারপরে ডানে রয়েছেন নীলুফার চৌধুরী মনির স্বামী আইনুল হক বাবুল। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। শুরুটা সবসময় মাকে দিয়ে করি বা অন্য যারা সিনিয়র আছেন রাজনীতিক তাদেরকে দিয়ে করি, যিনি আমার অনুষ্ঠানের মূল অতিথি। কিন্তু আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে নামিরা আজকে আমার অনুষ্ঠানের মূল আকর্ষণ। নামিরা, তুমি ঈদের শুভেচ্ছা দর্শকদেরকে কিভাবে জানাবে? ঈদ মোবারক কিভাবে জানাবে? ঈদ মোবারক সবাইকে। নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ চ্যানেল আইকে, তৃতীয় মাত্রাকে, যারা আমাকে দেশে এবং দেশের বাইরে অনেক জনপ্রিয় এনে দিয়েছেন, তাদেরকে অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মোবারক জামালপুর সহ বাংলাদেশের 64টা জেলা সহ দেশের বাইরে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন, আমাদের হৃদয়ের কথা জানার জন্য বেকুল হয়ে আছেন, সবাইকে ঈদ মোবারক। আইনুল হক বাবুল, ঈদের শুভেচ্ছা জানাবেন দর্শকদেরকে। দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখেন, এটা একটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। শুধু আমার কাছে না, বিশ্বের যে কোনো প্রান্তে গেছি, যে অঞ্চলেই গেছি, চ্যানেলের জনপ্রিয়তা আমরা সত্যি মুগ্ধ। আমার বাড়ি যেহেতু মানিকগঞ্জ সহ বিশ্বের যে সকল দর্শক আছেন এবং কলাকুশলী আছেন, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদ মুবারক। আজান, তুমি ঈদ মুবারক জানাও দর্শকদেরকে। সবাইকে ঈদ মুবারক। আর একটু জোরে। সবাইকে ঈদ মুবারক। তোমাকে ঈদ মুবারক। নীলুফার চৌধুরী মনি, আপনার পরিবার সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদেরকে। পরিবারের সদস্যরা কাদের নিয়ে আপনার পরিবার, তারা কে কি করছে? এখানে অবশ্য বোঝা যায় মোটামুটি আপনার। আমরা এই চারজন হচ্ছে, যদি আমার পরিবার বলি তবে এই চারজন। আমার হাজব্যান্ড, সে ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, এবং আমরা একসাথেই ইয়ারমেট ছিলাম, ক্লাসমেট না। আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আমার বড় মেয়ে ক্লাস 4-এ পড়ে গ্রিন হেরাল্ড স্কুলে। আমার ছেলে, সে সেন্ট পলসের নার্সারিতে পড়ে, সে 4+। এই হচ্ছে আমার পরিবার। আর আমার শ্বশুর বাড়ি, আমরা যৌথ ফ্যামিলি মানিকগঞ্জে। আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই আছেন। আমার ভাইয়েরা এলাকায় ব্যবসা করেন। বোন জামালপুরে একজনের বিয়ে হয়েছে। আমার বাবা একসময় ব্যাংকের অফিসার ছিলেন, তারপরে এখন ব্যবসা করেন। আমার শ্বশুর অবসরপ্রাপ্ত, অনেক বয়স ওনার। এবং ওখানেও জামালপুরেও আমি যৌথ ফ্যামিলি মনে হয়, যেহেতু আমি রাজনীতিটা জামালপুরেই করি, এবং মানিকগঞ্জে তো যৌথ ফ্যামিলি। এবং আমরা সবাই মিলে মনে করি যে আমরা হ্যাপি, এবং আমরা চেষ্টা করি হ্যাপি থাকার। আমি তো যতদূর জানি যে আপনারা দুজনেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তো আজকে আপনি সংসদ সদস্য, রাজনীতিতে সক্রিয়, যদিও জামালপুর, কিন্তু মানিকগঞ্জের চিত্রটা কি? আসলে মানিকগঞ্জের চিত্র আমি যদি বলি, এটা বলবো যে মানিকগঞ্জের আসনটা 4টা ছিল। নমিনেশন সবাই চায়, রাজনীতির একটা শেষ টাইমটা তো নমিনেশন চাওয়াই। সেখানে বড় বড়দের একটা যুদ্ধ ছিল। আমি এই বড় বলতে রাজনৈতিক বড় বলবো না, অর্থবিত্তে যারা অনেক ধনবান, তাদের একটা যুদ্ধ ছিল। আপনি জানেন, ওখানে মুন্নু সিরামিকের মুন্নু সাহেব, উনি অনেক কিছুই করতে পারেন রাজনীতি না করেও। তো সেই জন্য অনেকের ভাগ্য বঞ্চিত হয়েছে রাজনীতিতে। এবং ওখানে অনেক দিন যাবতই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নীরব একটা সাংঘর্ষিক অবস্থান আছে। আমাদের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বনাম মুন্নু সাহেব, এবং আরেকটা তৃতীয় শক্তিও ওখানে বলবৎ আছে। তো সব মিলে অনেক কাজ করেছে, কিন্তু তারপরে আসলে ওর নমিনেশনটা ওইভাবে হয়নি। আর আমার তো, আমি জামালপুরে রাজনীতি করতাম, ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করতাম, অনেকবার নমিনেশন চেয়েছি, এলাকায় কাজ করেছি, সেটা হয়তো দলের দেওয়া সম্ভব হয়নি। এইবার আমাকে দল মূল্যায়ন করেছেন। ঈদটা কিভাবে কাটান, ঈদের সময়টা আপনারা পারিবারিকভাবে? বেসিক্যালি ঈদের জন্য আমি পার্সোনাল কিছু সময় বের করে রাখি, যে আমার নিজের এবং পরিবারকে সবাইকে নিয়ে সময় দেবো। বিশেষ করে আমার ফাদার মাদার এখনও জীবিত, তারা দেশের বাড়ি মানিকগঞ্জে বেশি থাকতে কমফোর্ট ফিল করে। আর আমার বাচ্চারাও, ওরা শহরের চেয়ে শহরের বাইরের জীবনটাকে একটু বেশি, কারণ সব আত্মীয় স্বজন যখন বাসায় আসে সবার সাথে দেখা হবে,
যার জন্য ওদের আগ্রহ এবং আমার ইচ্ছার কারণেই সঙ্গত কারণে ঈদের 2-1 দিন আগে আমরা চলে যাই মানিকগঞ্জে যে কাছের যারা আছে আত্মীয় স্বজন আত্মীয় আমার মা বাবা সবার সাথে ওরা উপভোগ করে, আমরা উপভোগ করি। দেন আমার ওয়াইফ যেহেতু, আমি এখানে রাজনীতি করলেও আমার পরিধি এখানে, পাশাপাশি আমার ওয়াইফ যেহেতু রাজনীতি করে জামালপুরে, একটা দায়বদ্ধতা থেকেই যায়। ঈদের পরের দিন আমরা চলে যাই জামালপুরে পরিবার সবাইকে নিয়ে। ওখানে যাওয়ার পরেও আমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাদের সাথে আত্মীয় অনাত্মীয় যারা আছে তাদের সাথে যে সময় কাটাই, এবং পাশাপাশি আমাদের কিছু দায়বদ্ধতা তৈরি হয়ে গেছে অলরেডি, যে ঈদের সময় গেলে কিছু লোক আমাদের উপর কিছু নির্ভর করে, যে প্রত্যাশা করে যে আমরা তাদের কিছু সহযোগিতা করি, হেল্প করি। সেই কারণে আমরা এখন নিজের ঈদের চেয়ে মানে অন্যের ঈদের প্রতি দায়িত্ব বেড়ে গেছে বেশি, মানে সামাজিক দায়বদ্ধতা, সবাইকে নিয়ে ঈদ করা, সবার জন্য সবাইকে আনন্দ। যেমন আগে যেমন একটা নিজে কাপড় পেলে খুশি হতাম, বাট এখন আমার দায়বদ্ধতা এসে গেছে যে আমাকে যাদেরকে আমি পছন্দ করি অথবা যারা আমার উপর নির্ভর করে তাদেরটা আমি সময় দিতে পারলাম কিনা, এই যে সামাজিক দায়বদ্ধতা, যেটা মনে হয় যে এটাই বেশি এখন তৃপ্তি মনে হয়। নামিরা, তোমার সঙ্গে আমার 1 বছর আগে কথা হয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ, মানে কি কথা হয়েছিল এটা ঠিক সেটা মনে নেই তো, তুমি তো সেইভাবে এখনো কথাবার্তা বলো। সেভাবে বলি কিনা, মানুষের ভিতরে অনেক চেঞ্জ আসে, তো আমার ভিতরেও চেঞ্জ আসতে পারে। আমি নিজে তো কেউ জানি না যে তার ভিতরে কতটুকু চেঞ্জ এসেছে। হোয়াট ডু ইউ থিংক, যে খুব বেশি চেঞ্জ এসেছে 1 বছরের মধ্যে? তোমার হতে পারে, আমার কিছু মনে নেই, তাহলে হতে পারে যে চেঞ্জ এসেছে। জি, কোশ্চেন কি বলবো মনে আছে কিনা, কোশ্চেন কি বলবো? শুধু করে তাকাও। নীলুফার চৌধুরী মনি, তোমার মা রাজনীতি করেন, তোমাকে ভয় পাও? ভয় প্লাস ভালোবাসা সবই আছে। ভয় ছাড়া কোনো মা বা মেয়ের ভিতরে, মানে ভয় ছাড়া আসলে কিছুই হয় না। মা বাবা দেখে বেশি ভয় পাই, এটা সত্যি। মা বাবাকে দেখে। কাকে বেশি ভয় পাও, বাবাকে না মাকে? বাবাকে, কারণ মা সবসময় টাইম, মানে টাইম কি, মার সাথে একটু বেশি ফ্রি। মা যে রাজনীতি করে তোমার কেমন লাগে? আসলে ভালোও লাগে আবার কষ্টও লাগে। যেমন ভালোটা কি লাগে একটু শুনি আগে তোমার কাছে। ভালোটা লাগে যখন একটা মার্কেটে যাই, তখন সবাই মিলে ঘিরে ধরে, মার্কেট না বলতে গেলে যেখানেই যাই না কেন, তো তখন একটা মেয়ে হিসেবে আমার অনেক গর্ব ফিল হয়। মায়ের সঙ্গে গেলে? মায়ের সঙ্গে কি, মানে আমি শুনি কিন্তু যখন চোখে দেখি তখন আরো বেশি ভালো লাগে, শোনার চেয়ে বেশি। সবাই ঘিরে ধরে। কষ্টটা কখন লাগে তোমার? কষ্টটা লাগে আসলে, এটা তারও দোষ না, যখন একটা কাজ করছে, এখন সেই কাজের মধ্যে তার অনেক দায়বদ্ধতা করা লাগে, কন্ট্রোল করা লাগে। তো এখন সে পড়ে, তো আমাদের বাসা আসলে এত সময় দিতে পারে না, আবার বাইরে যায় এত সময় পায় না। এই যে কিছুদিন আগে ইফতার, কতগুলো ইফতার আমরা আম্মুর সাথে করতে পারিনি। আর আমার কাছে ইফতার যখন সবাই মিলে একসাথে না করতে পারি, তখন কিরকম জানি ইফতারটা ফুলফিল লাগে না। মা কাছে না থাকলে ভালো লাগে না। হ্যাঁ, আমার সবাই অ্যাক্টিভলি ইফতার করে অভ্যস্ত, তো আর সব বাচ্চাই তো চায় তার মার সাথে থাকা। আমার কিছু ফ্রেন্ডরা মাঝে মাঝে হিংসা করে যে তোর মা আছে, তার মানে তোর মা থাকে না, এই জন্য তুই কষ্ট পাস, আর আমাদের মা থাকে থেকে আমরা কষ্ট পাই। বাসায় থাকে কেন? মা বাসায় থাকে কেন কষ্ট পায়? কেন মা বাসায় থাকলে কষ্ট পায় কেন? এই সারাদিন পিছে ঘুরো। সারাদিন পিছে ঘুরে। আচ্ছা, তো তুমি বোঝো যে মা রাজনীতি কেন করে? বা আসলে এটা বললে আসলে লাগবে যে আমার মার প্রশংসা, কিন্তু আসলে সত্যি যে সবার মতো আমার মা এত খারাপ রাজনীতি করে না। রাজনীতির মধ্যে অনেকগুলো কৌশলী আছে, মানে খারাপের যেগুলো খারাপ করতে পারো, ভালো করতে গেলে পারো। কি ধরনের রাজনীতির মধ্যে খারাপ কি তোমার কাছে মনে হয়? মানে তুমি এই তোমার এই বয়সে কি বুঝো যে রাজনীতি সম্পর্কে, মানে রাজনীতি যে খারাপ দিক আছে সেটাই তুমি কিভাবে বুঝো? রাজনীতি করতে গেলে অনেকগুলো ফান্ড থেকে অনেক পয়সা আসে। এখন তুমি যদি চাও তুমি ওই পয়সাগুলো নিজের কাছে রেখে দিতে পারো। তুমি যদি নিজের রাজনীতিটাকে ভালো করা বা ভালো মতো করতে চাও, তাহলে তুমি ওগুলো যাদের কাছে যাদের পাওয়া প্রাপ্য তারা পেয়ে যাক। মানে যাদের জন্য আরো অনেক কিছু আছে। এবার আমার বয়স দেখে আমি এত ভালো মতো জানি না, আমার বয়স মাত্র। মানে তুমি কি গেস করো, মানে কি মনে হয় যে কোথায় এই খারাপ দিকগুলো আছে বা খারাপ ভালো দিকগুলোকে কি সবাই নিজেকে নিয়ে নিজে বুঝে? যদি আমরা নিজেকে নিয়ে না বুঝি, এত মানে মানুষ জনগণ নিয়ে বুঝি, তাইলে আরো বেশি আমাদের রাজনীতিটা ভালো হতে পারে। বিশেষ করে এখন এটা পৃথিবীর একটা হয়ে গেছে, মানে নরমাল নিজের স্বার্থ ট্র্যাডিশন। আচ্ছা, এই যে তোমার মা যে রাজনীতি করেন, তোমার মা তো রাজনৈতিক প্রতিপক্ষ আছে, ঠিক আছে, অন্য দলের লোকজন আছেন না, বা তোমার মা যদি নির্বাচন করেন আরেকজন তোমার মায়ের এগেনস্টে দাঁড়াবে। তো এই যে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা তো অনেক কথা বলে, তোমার মা যে দল করে সে দল সম্পর্কে কথাবার্তা বলে, তোমার মায়ের অ্যাক্টিভিটিস সম্পর্কে কথাবার্তা বলবে, বা বাবা রাজনীতি করলে তাদের সম্পর্কে বলতো। তো এই যে কথাবার্তাগুলো, এগুলো কিছু তুমি শুনতে পাও?
একই বাসা থাকলে আঙ্কেল সবাই শুনতে পায় সবকিছু। একই বাসায় থাকলে সবাই সবকিছু শুনতে পায়, খুবই ভালো কথা সবকিছু না বলেছো হলেও তুমি। হালকা পাতলা শুনতে জি, পায়। তো সেগুলো শুনলে কখন কেমন লাগে? আসলে কখনো যদি আমার মার সামনে সম্পর্কে তুমি কিছু খারাপ কিছু বল, তখন সবগুলো সন্তানেরই প্রচন্ড খারাপ লাগে যে সেই মানুষটাকে আমি চিবিয়ে খাই। এরকম আমার সাথেও হয়েছে, মানে আসলে আমার আম্মু যখন অনেক কষ্ট পায়, মানে আমার আম্মু কাঁদে অনেক কমই, কিন্তু যখন কাঁদে তখন আমার অনেক খারাপ লাগে, যে যেই মানুষের জন্য কাঁদছে তখন আমার লাগে যে তাকে মেরে ফেলি না কি করবো আমি নিজেও বুঝতে পারি না। এখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তাই তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ? ইমোশনাল হওয়া ভালো, ইমোশন থাকা ভালো, এবার ইমোশন কন্ট্রোল করতে আমার পারতে কাছে হয়। একটু বেশি আছে। তোমার একটু বেশি আছে। তো এই যে মাকে নিয়ে যদি কেউ কিছু বলে, বা মায়ের রাজনীতি সম্পর্কে, বা মা বিএনপি করে, বিএনপি সম্পর্কে কেউ কিছু বলে, তোমার কাছে মনে হয় কখনো যে এই কথার মধ্যে XYZ যেই বলুক, যে এর মধ্যে সত্যতা থাকতে পারে? বা মাকে তো সবাই, আমি আমার মাকে ভালোবাসি, তুমি তোমার মাকে সবচেয়ে সেরা মা মনে করো পৃথিবীর, তোমার কাছে কি মনে হয় যে এই কথা, এই যে তৃতীয় কেউ বলছে, তার কথার মধ্যে সত্যতাও থাকতে পারে? হ্যাঁ, সত্যতা থাকতে পারে। আর আমার মাকেও আমি বলি মাঝে মানে মাঝে সেগুলো যে তোমার চিন্তায় নাড়া দেয়? হ্যাঁ, আমি আসলে আমার মার সাথে অনেক ফ্রি, তো আমি আমার মাকে বলি যে আম্মু তোমার এটা করা উচিত, যে তুমি এটা করছো, এটা করা উচিত না, তো এটা এসব আমি একটুখানি গাইড দিই। গাইড করো? আর আমার আম্মু গাইড শুনে করো একটু শুনি না। কিরকম গাইড করি আসলে আম্মুর সবার সামনে, মানে কেউ তো তার সামনে তার খারাপ দিকটা বলবে না, তো পিছন থেকে এত শুনি না, তো সামনে থেকে যতটুক শুনি এটুকু বলি। আচ্ছা, তুমি কি তোমার মায়ের সবচেয়ে ভালো গুণ কি এখন বলতে পারবে? আর মায়ের সবচেয়ে খারাপ দিক কি, মানে যেটি তোমার খারাপ লাগে, সাহস করে বলতে পারবে মায়ের সামনে? আম্মু সবচেয়ে ভালো দিক, যখন আমি কোনো বিগ ট্রাভেলের মধ্যে পড়ে যাই তখন আম্মু মানে একটা ফেরির মতো এসে আমাকে হেল্প করে সব জায়গায়, মানে একটা সলিউশন দেয় যে কি করা লাগবে। আর মার কোন জিনিসটা তোমার ভালো লাগে না? আর সবার মতো সারাদিন পড়ার কথা বললাম, এটি ভালো লাগে না। আর বাবা? বাবার ওই একই পড়ার কথা বলা। এখন মা এমপি, বাবাও যদি এমপি থাকতো তোমার কেমন লাগতো? অনেক খারাপ প্লাস অনেক ভালো। খারাপ কেন? এই আম্মুর, মানে মা এখন যেভাবে খারাপ লাগছে, সময় তো তখন একদমই সময় পেতাম না, আর ভালো লাগতো যে আরো ডাবল গর্ব করতো মানুষরা তাদের নিয়ে আমার সামনে। আজান, মা কেমন আদর করে? কে বেশি আদর করে, মা না বাবা? দুইজনেই অনেক বেশি আদর করে। কাকে বেশি আদর করে, তোমাকে না আপুকে? দুইজনকেই। আপুর সঙ্গে তুমি ফাইট করো? করো বা করো না? আচ্ছা, কখন করো? যখন ও তোমাকে মারে। কিন্তু আমি তো শুনেছি ও তোমাকে, মা যখন থাকে না, অনেক আদর করে, ভাত খাওয়ায়, সবকিছু করে। মিথ্যে কথা? ও তো আমাকে বলেছে ও যে মায়ের মতো তোমাকে আদর করে। কি নাম? আমি এই কথা বলিনি, আমি এই কথা বলিনি। ওকে আদর করো না তুমি? করি, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করিও না। তো মা যখন থাকে না তুমি ওর টেক কেয়ার করো না? টেক কেয়ার করার মতো আমাদের বাসায় অনেক লোকই আছে, মানে আমার ফুপি। সেটা তো অনেকে আছে, সেটা তো জানি আমি। তোমার এই জন্য স্পেশাল টেক কেয়ার করা লাগে না। আচ্ছা, বড় বোনের আদর তো আলাদা আদর, সেই বোনের আদর তো আর কারোর কাছ থেকে পাবে না, যেমন মায়ের আদর তুমি আর কারোর কাছ থেকে পাবে না। মাঝে মাঝে করি, খেলার মাঝখানে করি, আবার কেউ যখন কিছু বলে তখন ইসখান করি। এটা বড় বোন বড় ভাব নেই। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছিল কিভাবে? আমাদের আগেই তো শুনছেন, আমি আরো এক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছি, তার রাষ্ট্রবিজ্ঞান ছিল, আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। তো আমি পলিটিক্সের ছাত্রদলের সাথে তখন ইনভলভ ছিলাম, আরও তো আমার সব বেশি সিরিয়াস পলিটিক্স করছে অ্যাক্টিভলি। আমি কমার্সের ছাত্র ছিলাম, সঙ্গত কারণে মানে আগের লেখাপড়া ঠিক রেখে তারপর অন্য কিছু করতে হইতো, আমাদের পরীক্ষা বেশি থাকতো। যাই হোক, তো ক্যাম্পাসে ওকে দেখতাম এজ ইউজুয়ালি একটা ফ্রেন্ড হিসেবে, আমাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলের মতো ফ্রেন্ড, ওইভাবে চিন্তা করতাম। তারপরে আমি কমার্সের থেকে একটু আগে বেরিয়ে, মানে সেশন যত কম ছিল, আমি ইউনিভার্সিটিতে বের হওয়ার পরে ব্যবসা বাণিজ্য শুরু করি। শুরু করার পরে বাপ মা সবাই পাত্তি দেখা শুরু করছে, তার সাথে কিন্তু আমার একটা নর্মাল একটা সম্পর্ক আছে, বাট ওই রকম রিলেশনটা হয় না যেটা আমি মানে চিন্তা করবো।
তো যাই হোক, আমাদের এক বড় ভাই আছে, হয়তো একদিন বলতেছে যে এত জায়গায় পার্টি দেখতেছো, মনিমি এটা তুমি কিরকম মনে করো? আমি কি ওই কথা আমি চিন্তা করি না। আমি ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করছি, আমার মানসিকভাবে একটা ফ্রেন্ড হিসাবে চিন্তা করছি। ও তাই সেম মনে করতাম। সে আবার ওকেও যায় বোধহয় বলছে, বলার পরে একদিনও আমাকে টেলিফোন করছে, অথবা আমি ওকে টেলিফোন করছি। টেলিফোন করার পরে আলটিমেটলি একদিন দুদিন কথা বলতে বলতে যেটা হয়, কারণ আমার অন্য কিছু বিষয় ছিল না, কারণ তাকে আমি কাছাকাছি মানে দীর্ঘ সময়তে কাছাকাছি ওইভাবে চলাফেরি করি। 1-2 নম্বরে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু মানে আমার পরিবারটা একটু মুসলিম কনজারভেটিভ মতোই। আব্বা মা একটা কোনো পলিটিক্যাল মেয়েকে মেনে নিবে এরকম মানে এই সাহসও ছিল না। যে কারণটা খালি বন্ধুত্ব মতো প্রথম সীমাবদ্ধ ছিল। তারপর চলতে ফিরতে যেটা হয়, একটা মানুষের মধ্যে ধারণা পরিবর্তন হয় যে না, আমি যেরকম চিন্তা যাকে করেছি সে সেরকম না। তো ওইরকম ভালো ধারণা তৈরি হওয়ার পর থেকেই বন্ধুত্ব থেকেই আস্তে আস্তে 2 ফ্যামিলির জানাইলাম। যেহেতু এই সময় বিয়ে করা, নানা জানার কিছুই নেই, তখন ব্যবসা করি। ফ্যামিলিকে জানালে ফ্যামিলি এসে ওকে দেখলো, ওর ফ্যামিলি আমাদের দেখলো, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, বাট কোনো জটিলতা হয়নি। জটিলতা হয় নাই, 2 ফ্যামিলি মেনে নিছে। আর উভয় যেহেতু জেনে গেছে যে আমাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কত বছরের বিবাহিত জীবন আপনাদের? কত 12 বছর তো চলেই গেল। এক যুগ। কেমন যাচ্ছে? আসলে হয় কি, জীবনটাকে কে কোন ভাবে উপভোগ করবে সেটা নির্ধারণ নিজের করতে হয়। আমি মনে করি যে আমার চেয়ে অনেক যারা আরো বেশি স্বাধীন থাকার কথা, যাদের মানে হাউস ওয়াইফ বেশি সময় দেয়, তারা আমার চেয়ে কম অনেক সময় অনেকেই দেখি। কেন? এটা নিজেকে তৈরি করে নেওয়া যায়, আমার পরিবারটাকে আমি কোনভাবে আমি সুখে থাকবো এবং সুখে রাখবো। সব মিলে মনে হয় যে আমি হ্যাপি, যে আমার বাচ্চা টাচ্চা সব মিলে, আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ি সব মিলে আল্লাহর কাছে আমি। ঝগড়াঝাটি হয়? ঝগড়াঝাটি এটা একটা নৈমিত্তিক বিষয়। ঝগড়া হয় না এমন জায়গা খুব কম আছে, কিন্তু ঝগড়ার মাত্রাটা এমন যায় না যে কথা বলা বন্ধ। কিন্তু ইতিমধ্যে নামিরা বলেছে ঝগড়াঝাটি ছাড়া ভালোবাসা হয় কিনা সেটা সে জানে না। তুমি ঝগড়াঝাটির মধ্যে ভালোবাসা দেখতে পাও সবসময়, কারণ দুজনকে দেখেই বিয়ে করেছে, তো এত বড় ঝগড়ার হওয়ার মতো কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু ভালোবাসা থাকলে ঝগড়াঝাটি হবে। যেখানে অধিকার থাকে সেখানে অভিমান থাকবে, অভিমান সেখানেই থাকে যেখানে অধিকার। আমরা দুজন যে ঝগড়া করি এর মধ্যে ভালোবাসা আছে, কারণ আমি যদি ওর উপর অধিকার না থাকতো, বড় বোন হওয়ার, তাহলে আমি ওর সাথে ঝগড়া করতাম না। যেরকম আমার খালাতো ফুফাতো ভাই আর বোন আসলে ওদের সাথে ঝগড়া হয় না, কেন কারণে? কারণ ওদের মানে ওই মাত্রার অধিকার তোমার নেই, সেই জন্য। তার মানে ভবিষ্যতে তুমি যাকে যাকে ভালোবাসবে, যেখানে যেভাবে ভালোবাসবে, ভবিষ্যতে তোমাকে যখন বাবা মা বিয়ে দিবে, বরের সঙ্গে ঝগড়া করবে, ওইটা না। এটা কিন্তু এই রেকর্ড কিন্তু ভবিষ্যতে তোমার এই চ্যানেল তো সবাই দেখছে, আমাকে যে বিয়ে করবে আগে থেকে ভেবে রাখবে যে না রে মা, এটা কে করতেছি না, এটা কি যাবে না, এটা ঝগড়া করবে না। তোমার ওই যে মিষ্টি কথাও সবাই শুনবে, যে যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া থাকতেই পারে, থাকবেই। দিলবার চৌধুরী মনিব, সংসারে সময়টা আপনারা কিভাবে কাটান? যেটা রাজনৈতিক ব্যস্ততা আছে, তার মধ্যে যেটুকু অবসর, সেই সময়টা কিভাবে কাটান আপনারা? আমি আসলে একটু ঘরোয়া টাইপের মানুষ। এমনিতে আগে মার্কেট টার্কেট ঘুরতে বা কোথাও ঘুরতে যেতে ভালো লাগতো, কিন্তু আমি ম্যাক্সিমাম সময়টা রাজনীতিবিদদের একটু ঘরোয়া টাইপের মানুষ ভাবা কিন্তু বাংলাদেশে খুব দূর হবে আবার, এবং তার মধ্যে যে আবার সেই রাজনৈতিক নারী নেত্রী হন, তাহলে ভাবা আরো কঠিন। কারণ নারী নেত্রীদের যেভাবে আমরা রাজপথে দেখি বা বক্তৃতার মঞ্চে তাদেরকে যেভাবে দেখি, কিংবা টকশোতেও তাদেরকে যেভাবে দেখা যায়, তাতে কিন্তু অনেকেরই ভয় পাওয়ার কথা। হ্যাঁ, তা ঠিক। সাধারণভাবে আমি সব কাজই করি, কিন্তু আমি একমত তুমি আমার সঙ্গে, আমি যা বললাম। না, কাজ করার একটা থাকে যে ক্ষেত্রটায়, যেমন আমি মিছিলে যাব, আমার হাতে 3 ঘন্টা সময় নিয়ে, তারপরে অনেকে আছে যে গসিপিং এ অনেক সময়টা নষ্ট করে, সেটা আমি না করে সরাসরি আমি বাসায় আসি। কারণ আমি এটুকু বুঝি যে আমার 2টো ছোট বাচ্চা আছে এবং আমার পড়ালেখা আছে, আমার হাজব্যান্ড আছে, আমি যতটুকু পারি সময়টা চেষ্টা করি। এবং আমি গতানুগতিকভাবে দেখি অন্য সংসদ সদস্য বা রাজনীতিবিদদের তুলনায় ওদের যখন ফোন করি বা কথা হয়, তখন দেখি ওনারা বাইরে, বাট আমি তখন ঘরে এসে হয় পড়ালেখা করি, পেপার টেপার পড়ি বা ওদের সময় দিই। এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আসলেই তো আমরা সময় দিতে পারি না ওইভাবে। এবং আমার মেয়ে যে কথাটা বলেছে এটাই সত্যি, যে ওরা অন্য মা বাবা যতটুকু পারে, আমি হয়তো ওরকম পারি না। দেখা গেল যে রাতে আমিও পড়ছি, ওরাও পড়ছে যার যার রুমে, ওরা এসে আমাকে বললো আমু গুড নাইট, আমু গুড নাইট, 2-3 বার বলার পর ওর বাবা বললো যে তুমি কি এমন ডুবে গেছো যে গুড নাইটের আনসারটাও দিতে পারো না। আসলে আমি তখন হয়তো আমার খেয়ালই নেই। পরে আমি একটু
ওদের বোঝানোর জন্য বলি যে আসলে আমিও জানি ওরা 1-2 বার গুড নাইট দিবে না, 4-5 বার দিবে, তো এটা 2-3 বার হয়েছে, আসলে সেটা না, আমি হয়তো ভুলেও যাই। সে কারণে বাসায় থাকলে ওদেরকে ওইভাবে সময় দেওয়া, যে আমি আমার বাচ্চাকে 3 বেলা খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, এটার থেকে আমি বঞ্চিত, সেখানে আমিও বঞ্চিত, ওরাও বঞ্চিত। আসলে যখন মনে করি যে একটা জীবনে তো সব কিছু হয় না, তখন মনে করি এবং আমি বোঝানোর চেষ্টা করি আমার বেবিদেরকে যে দেখো আমি তো একটা কাজ করছি, তোমরা যদি আমাকে একটু স্যাক্রিফাইস করো, এবং ওরা মাশাআল্লাহ আমি হাইলি প্লিজড ওদের প্রতি যে ওরা ওই স্যাক্রিফাইসটুকু করে। এবং অন্য বাচ্চাদের এখানে আমার শ্বশুরবাড়ির, আমার বাবার বাড়িরও অনেক সহযোগিতা আছে। আমার একজন ননাস আছেন, উনি অনেক আগেই স্বামী হারিয়েছেন, তো উনি আমাকে এই সময়টা যদি এই সঙ্গটা না দিতেন, ওনার ছেলে বড় হয়ে গিয়েছে, বিয়ে করেছেন, তো উনি এবং আমার শাশুড়ি 2 বছর আগ পর্যন্ত আমাকে এই করেছে। হ্যাঁ, আমার বোনটা ছিলেন, আমার বোনের যখন বাচ্চা স্কুল পর্যন্ত না যেত তখন ওনারাই ভাগ করে, এক সময় শাশুড়ি আসতেন ননাস, বা এক সময় বোন আসতেন বা মা আসতেন, এইভাবেই মানে আমি কাজের মেয়ের উপর ডিপেন্ড করি নাই, কাজের মেয়ে, ড্রাইভার, দারোয়ান সবাই ছিল, কিন্তু আমি আত্মীয় স্বজনের উপরই ডিপেন্ড, এবং ওনারা সাপোর্ট দিয়েছে বলেই আজকে আমি একজন মনি হতে পেরেছি। নাবিরা, এই যে স্কুলে যাও তুমি, স্কুলে ছেলেমেয়েরা এই রাজনীতিবিদদের নেতা বা এই যে তোমার মা রাজনীতি করেন, এগুলো নিয়ে কথাবার্তা হয়, গল্পগুজব হয়? আমরা আসলে এই রাজনীতির মধ্যে থাকি না, কারণ আমরা জানি যে যদি আমরা রাজনীতির মধ্যে যাই আমাদের ভিতরে একটা ঝগড়া হবে, কারণ কার মা কি করে না করে, এই জন্য আমরা এসব ভিতরে যাই না। সবাই চালাক আছে, কেউ কারোর চেয়ে কম না। তারপর আমিও একটু হেল্প করি, আমি বলি যে তুমি কখনোই কাউকে বলবে না এই জিনিসটা, যে তুমি তোমার বাবা মা বলি যে কখনো এই গর্ব নিয়ে ছিল না, কারোর কাছে দেখাইতে ওদের যেও না, নিজেরা যায় ওইটা নিয়ে থাকো। আর এই যে মা যে রাস্তায় মিছিল করে, কেউ ওগুলো কেয়ারও করে না। না, এখানে আবার একটা কথা, নামিরা, আমি একদিন অ্যারেস্ট হয়েছিলাম, আপনারা জানেন, সেই দিন। হ্যাঁ, আপনি দেখেন ওকে, ও খুব কান্না করেছে যে আমার ফ্রেন্ডরা দেখে ফেললো। ওর কাছ থেকে আমি শুনি। নামিরা, আমি সেই প্রশ্নই করছি, তোমার মা যেহেতু রাজনীতি করে, অ্যারেস্ট হতে হবে, অ্যারেস্ট হয়েছেন, জেলে যেতে হবে, জেলে থাকতেও হতে পারে, কারণ অন্যান্য আন্টি যারা আছেন তাদের তুমি জানো যে তাদের অনেকে হয়তো অনেকটা সময় জেলেও কাটাতে হয়েছে। তো এই সব বিষয়গুলোকে তোমার কেমন লাগে? মা যখন অ্যারেস্ট হয়েছিল তখন দেখে নেই, কিন্তু একটা সচিব নাকি জানি হলো লয়ারের, জাস্টিসের ছেলে, ও এটা দেখে ফেলেছে। এখন দেখার পর এটা সবার কাছে লিক করতেছে যে নামির মা অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তো এটা মানে ওই সবার কাছে লিক করার পর, মানে বেশি মানুষের কাছে লিক করতে পারেনি, তার আগে আমি ওর আম্মুকে বলে দিছি। তো যার কাছেই বলছে না কেন, তো আমাকে ওরা টিজ করতেছিল যে ইওর মামা ইজ অ্যারেস্টেড নাও, হোয়াট উইল ইউ ডু। তো এরকম টিজ করার পর আমার আম্মুর উপর তখন রাগ উঠেছে যে তুমি কেন ওই জায়গায় গেলো, আর কেন তুমি অ্যারেস্টও হলো। এখন তো ভবিষ্যতে আরো অ্যারেস্ট হতে হবে, তো তুমি যদি হতে হয় আমাদের মেনে নেওয়া লাগবে, এখন আমাদের আর কোনো ওয়ে নেই। কোনো ওয়ে নেই। মেনে নাও, রিয়েলিটিকে মেনে নাও, তাহলে এত ইজি লাগবে। তোমার কাছে মনে হয় না যে তোমার মা একটা গুড কজের জন্য অ্যারেস্ট হচ্ছে, নাকি মনে হয় যে না, এটা না হলে অ্যাভয়েড করতে পারলেই ভালো, এগুলো দরকার নেই? আসলে অ্যাভয়েড করলে সে মনে হয় না আজকে এত বড় হতে পারতো, না ভবিষ্যতে হতে পারবে, কিন্তু আবার অ্যাভয়েড না করলে আমাদের হার্টটা, কিন্তু যাই হোক না কেন আম্মু আমাদের চেয়ে বেশি বোঝে না। আচ্ছা, তুমি তো একটা মেয়ে, এবং বাংলাদেশে ছেলেদের চাইতে মেয়েদের গর্ব করবার অনেক বিষয় ঘুরতে আছে, বিশেষ করে ক্ষমতার দিক থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী নারী, কিন্তু এখনো তো ছেলেদের একটা স্পেশালি দেওয়া হয়। হাজার এত আন্দোলন করার পরও কিন্তু ছেলেরা তো আর মেয়েদের সমান হয় নাই, ছেলেরা এখন আগে আছে, কিন্তু কোনো জায়গা দিয়ে আগে নেই। দেখো সবগুলো প্রেসিডেন্ট, খালি আমেরিকা ছাড়া নাকি আরো অনেকগুলো প্রেসিডেন্টরাই মেয়ে, ম্যাক্সিমাম প্রেসিডেন্টরাই মেয়ে, সব জায়গায় মেয়েরা হলো এভারেস্টও জয় করে মেয়েরা, সবকিছু যদি মেয়েরা পারে তাহলে কেন ছেলেদের আর মেয়েদের আলাদা? কিন্তু আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের তো তোমার কি আজানকে বেশি গুরুত্ব দেয় তোমার বাবা মা তোমার চেয়ে? না, এটা সমান আছে, এটা সমান আছে। আমার আব্বু একদিন বলে যে আমাদের বাংলাদেশের মানে এই অনুযায়ী যে মেয়েদের 1 ভাগ কম দেওয়া হয়, ছেলেদের একটু বেশি দেওয়া হয়, কিন্তু আমাদের যেটুকু প্রপার্টি আছে আমরা এটা তোমাদের সমানই দিব। বিশেষ করে এর জন্য কারণও আছে, কারণ তোমরা তোমাদের হাজবেন্ডের দিক দিয়ে পাবে, কিন্তু কিন্তু আমরা যতটুকু আছে আমাদের প্রপার্টি, ওটা আমি তোমাদের দুজনকে। তাহলে তো আব্বু বেশি সাপোর্ট তোমাকে দিল।
মানে সাপোর্ট বেশি না, সমান ইকুয়াল সমান দিচ্ছে, তুমি হাজবেন্ডেরটা পাবা সেটা তো বলছে, আজানকে তো বলছে না যে আজানের ওয়াইফের ভাই পেতে পারে ভবিষ্যতে, কি ভবিষ্যতে পেতেও পারে, কোনো ই তো নাই, কারণ সময়ের সাথে জেনারেশনের সাথে সবকিছু চেঞ্জ হয়। তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে প্রধানমন্ত্রী মেয়ে, বিরোধী দলের নেত্রী মেয়ে, বাংলাদেশের হোম মিনিস্টার মেয়ে, ফরেন মিনিস্টার মেয়ে, এগ্রিকালচার মিনিস্টার মেয়ে, আরো অনেক জায়গায় তুমি এভারেস্ট কথা বলছো, তো তোমার কেমন লাগে? হ্যাঁ, আমি একটা মেয়ে, আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি ছেলেদের দেখতে পারতাম না, তো এখন আমি তো এত পিছিয়ে ছিলাম, এত কিছু বুঝতাম না, তো এখন আমাকে আম্মু জিজ্ঞেস করছে তুমি ছেলেদের কেন পছন্দ করো না, তো আমি বলছি যে ওরা টেবিল চেয়ার পুশপুল করে, তো এই কারণে। কিন্তু এখন তো বুঝছি যে ছেলেদের কেন পছন্দ করি না। কেন পছন্দ করো না? ছেলেদের পছন্দ করি না, আসলে ম্যাক্সিমাম ছেলেরাই স্বার্থপর হয়। তোমার বাবা স্বার্থপর? তুমিও এখানে আছো, তুমি একটা ছেলে, আমার ভাইও একটা ছেলে, খালি আমি আমার বাবার দিক দিয়ে যে বলবো এটা না, আমি আমার বাবারটা যে খালি বলবো এটা না। আচ্ছা, তাই সেটাই বলছি, মানে সব জায়গা দিয়ে মেন্টালিটি। আচ্ছা, আমি তোমাকে এমনিতে জিজ্ঞেস করি, বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের প্রধানমন্ত্রী এখন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, এই দুজনকে তোমার কেমন লাগে? আচ্ছা, ভালো আছে, দেশ তো চলছে। দেশ তো চলছে, কিন্তু তাদের আগে মানে তারা যার হাত ধরে এসেছে এখানে, যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তারপর বঙ্গবন্ধু, তো তাদের মতো তারা ডিউটিটা করতে পারছে না, মানে ওনারা যেভাবে করতে পেরেছেন দেশপ্রেম বা দেশ যেভাবে পরিচালনা করছেন সেভাবে তারা করতে পারছেন না। এখন তাদের এত বয়স ছিল না, কিন্তু তারা যদি এখন এখানে বেঁচে থাকতো আমাদের দেশ আরেকটু আরো অনেক এগিয়ে যেত তুমি মনে করো? তো সেটা কেন পাচ্ছেন না? একজন তো একজনের স্ত্রী, একজনের সন্তান, সেটাকে মেয়ে বলে পাচ্ছেন না? মেন্টালিটির কারণে, মানে মেয়ে বলে না, মেয়েরাও আল্লাহ মেয়েদের আর ছেলেদের সবকিছু সেম দিয়ে, ব্রেনটা সেম দিয়ে পাঠিয়েছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা মেয়েদের চেয়ে ভালো করছে না, তো এই মেয়ে দেখে যে তারা কম পাচ্ছে এটা তো না, এটা পুরোপূর্ণ একটা ভুল ধারণা। তুমি ভবিষ্যতে রাজনীতি করবে না? কেন করবেন না? তোমার বাবাকে যদি আজকে বিএনপি মনোনয়ন দেয়, তোমার বাবাও হয়তো এমপি হবে, মাও হবে, তো তুমি কেন করবে না? আসলে সবারই একটা আলাদা আলাদা হবি থাকে, আমার হবি হলো সায়েন্টিস্ট, আর আমরা এখন যেরকম রাজনীতি দেখছি তাতে এখন আমাদের ক্লাসের মধ্যে, আমি ক্লাসটা বলছি যে কেউই রাজনীতি করতে চায় না, সবাই সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর ফ্যাশন ডিজাইনার, এসবই হতে চায়, রাজনীতি কেউ করতে চায় না। যদি মা বাবা বলে যে রাজনীতি করো, আমার মা বাবা এরকম না, আমার মা এরকম না, আমার মা আর বাবা দুইজনই আমাকে ফ্রিডম দেয়। তুমি তো অনেক চমৎকার কথা বলো, রাজনীতি করতে হলে কথার জোর থাকতে হবে। আমার মতো অনেক মেয়ে আছে এই দেশে, মানে এই পৃথিবীতে যদি বলতে চাও। গুড। ওর সঙ্গে আমরা একটু বেশি কথা বললাম বোঝার জন্য। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা, তো ঈদের অনুষ্ঠান সবাইকে কিছু না কিছু করতে হয়, আমরা বলি, রিকোয়েস্ট করি যে যেভাবে দর্শকদের আনন্দ দিতে পারেন। তোমাকে দিয়ে শুরু করি আবারও। কি করবে তুমি? একটা গান শোনাবে দর্শকদেরকে? All things bright and beautiful, all creatures great and small, all things wise and wonderful, the Lord God made them all. He made their glowing colors and made the tiny wings. All things bright and beautiful, all creatures great and small, all things wise and wonderful, the Lord God made them all. ধন্যবাদ। আজান, আপনি কি করবেন? আমি, আপু গান করলো, আপনি কি করবেন? একটা রাইম শোনান আমাদেরকে। এই দিকে তাকিয়ে, বাবার দিকে তাকিয়ে একটা রাইম শোনান। Government may get it done by a pastor. Stitch it up and stitch it down. Then I give you half out ground. ধন্যবাদ মিস্টার আনোয়ার হক বাবুল। তো আপনি অনুরোধ করছেন বলতে হয়, তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, সে এখন ঘুমটু পড়া কাজল বধূ, সে এখন ঘুমটু পড়া
কাজল বধু দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। চৌধুরী সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কর, সে কি কে বলি যাতনা মোর, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমনও দুঃখেরও আস। কার পারফরমেন্স ভালো? নামিরা বাবা না মা? এদের দুজনের গলা অনেক সুন্দর, আমার চেয়ে তো আমার চেয়ে অনেক গলা সুন্দর এদের। আর আমার বাবা গভীর গানগুলা অনেক ভালো গায়, আমার আম্মু গভীর গান মানে একটুখানি মোটা সুরের, মোটা সুরে, আর আম্মু পাতলা সুরের, তা অনেক মজা লাগে শুনতে। গান শোনায় ওনারা বাসায়? হ্যাঁ, আম্মুর একটা স্পেশাল দিক আছে যে পড়ছে 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 টায়ার্ড লাগলো, 2 লাইন গান গেয়ে আবার পড়া শুরু করলো, মানে চিয়ার আপ, অনেক চিয়ার আপ। আর বাসায় মা বাবা তোমাদেরকে কিভাবে সময় দেন? ভালো মতো যতটুক তার পারে দেয়, সময় দেয়। আমি অনুষ্ঠানে আমি আগেই বলেছি যে আজকে আমার স্পেশাল গেস্ট হচ্ছে তুমি, তো অনুষ্ঠানটা শেষ করব আমি, তুমি দর্শকদের উদ্দেশ্যে যে কোনো বিষয়ে বলতে পারো যা বলতে চাও, সেটি রাজনীতি নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, মানুষ কিভাবে চলবে সেটি হোক, উপদেশ দিতে চাও, নির্দেশ দিতে চাও, আদেশ করতে চাও, যা ইচ্ছে তুমি বলতে পারো। তুমি কিছু কথা বলো, আমরা শুনি, এবং তোমার কথার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করবো আমরা। মানে তুমি 1 মিনিট একটা বক্তৃতা দাও। এই দেশ করতে খালি রাজনীতিবিদ লাগবে না, এই দেশ করতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সবাইকে লাগবে। আর এই দেশ গড়তে, ভালো মতো গড়তে সবাইকে ফুল এফোর্ট দেওয়া লাগবে, যেন এই দেশ সব দেশের মতোই হয়। কারণ আমাদের দেশে কি নেই? আমাদের দেশে ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার কি জানি কক্সবাজারে আছে, তারপর ওয়ার্ল্ডস লার্জেস্ট জঙ্গল নাকি ফরেস্ট, সুন্দরবন, আর অনেক কিছু আছে আমাদের দেশে। আমাদের দেশে ভালো মাটি আছে যেটা অন্য দেশে নেই। রকি দেশগুলো আমাদের দেশ ইন্ডিয়া থেকে, তারপর ওইখান থেকে মাটিগুলো নেয় যেখানে ভালো ভালো মাটি আছে। আর অনেক কিছু আমাদের দেশে আছে যেগুলো বলে শেষ করা যাবে না। অনেক ধন্যবাদ আইনুল হক বাবুল, নামিরা তাবাসসুম, ওয়াসিম বিন আইনুল আজান, তোমাকে অনেক ধন্যবাদ, এবং নীলুফার চৌধুরী মনি। দর্শক, আমরা কথা বলছিলাম বিরোধী দলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, তার স্বামী এবং তার 2 সন্তানের সঙ্গে। নীলুফার চৌধুরী মনি সংসদ সদস্যের রাজনৈতিক ব্যস্ততা আছে, এবং তার এই যে সাফল্য, বাংলাদেশের নারী হিসেবে যে জায়গায় তিনি আজকে দাঁড়িয়ে, সে জায়গায় পরিবারের যে ভূমিকা, নিজের বাবা মা ভাই বোনদের যে ভূমিকা, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সহ দেবর ননদ ননাস তাদের যে ভূমিকা, সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন, এবং এই সকলের সহযোগিতার মধ্য দিয়ে একটি জায়গায় যাওয়া সম্ভব, এবং যে ভূমিকা তিনি সমাজে রাষ্ট্রে রাখছেন সেটি রাখা সম্ভব, এবং এই সমর্থনটা অন্যান্য পরিবারের সবার দেওয়া উচিত। এবং যেমনটা তারই কন্যা নামিরা বলছিলেন যে মেয়েরা ছেলেরা সমান ব্রেন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, শুধু একটু পরিবেশ সহযোগিতা পেলে মেয়েরা অনেক কিছু করতে পারে। এবং আইনুল হক বাবুল যেটি বলছিলেন যে দুজনেই তারা রাজনীতি করেছেন, দুজনে একই সঙ্গে একই ক্লাসে হয়তো পড়তেন না, কিন্তু সমবয়সী, একই 2 ডিপার্টমেন্টে পড়তেন, একই ব্যাচের তারা, কিন্তু স্ত্রী আজকে সংসদ সদস্য, তিনিও রাজনীতি করতেছেন। বাস্তবতাটা নীলুফার চৌধুরী মনে বলেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক তার হয়ে ওঠেনি, কিন্তু স্ত্রী আজকে সংসদ সদস্য, তিনি এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। এবং যে যেখানে যেভাবে আছে, স্ত্রীর যে কর্মব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, এগুলো সত্ত্বেও তিনি সুখী, এবং বেশ ভালোভাবেই সুখী। এবং উদাহরণ দিয়ে বলেছেন অনেকের স্ত্রী হাউস ওয়াইফ, তাদের ঘরের সময় বেশি দেবার কথা, কিন্তু তাদেরকেও তিনি অশিক্ষিত থাকেন। যে যেভাবে জীবনটাকে দেখতে চায়, যে যেভাবে সুখী হতে চায়, এই যে উপলব্ধিটাকে কিভাবে করবে সেটি হচ্ছে বড় ব্যাপার। আজান ছোট্ট শিশু, তার বক্তব্যকে আমরা তেমনভাবে গ্রহণ করবার মতো কিছু আমরা এখানে আলোচনাও করি না, আলোচনা করবার সুযোগও ছিল না, কিন্তু নামিরা অনেকগুলো কথা বলেছে, এবং নামিরার কথার মধ্যে সে যে রাজনীতিকদের মধ্যে ভালো আছে মন্দ আছে,
এবং ভালো থাকতে চাইলে থাকতে পারা যায়, এবং এই 11 বছরের মেয়েটি বোঝে যে একজন রাজনীতিক কিভাবে খারাপ হতে পারেন। তার কাছে প্রচুর অর্থ আসে, প্রচুর ফান্ড আসে, সেই ফান্ডগুলো যাদের জন্য দেয়া সেগুলোতে তিনি তাদেরকে দিলে মানুষের কল্যাণ হয়, না দিয়ে তিনি আত্মসাৎও করতে পারেন, এটুকু বোধ শক্তি তার মধ্যে হয়েছে। এবং রাজনীতিকদের সম্পর্কে যে মিশ্র ধারণা বাংলাদেশের সমাজে রয়েছে সেটিও নামিরা স্বীকার করে এনেছে। সবচেয়ে বড় প্রণিধানযোগ্য কথা নামিরা যেটি বলেছে যে আমাদের দুই শীর্ষ নেত্রী, যাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করি, সমর্থন জানাই, গোটা দেশের মানুষের ভালোবাসা তাদের সঙ্গে আছে, এবং তারা বাংলাদেশের জন্যে যেমন করেছেন পেয়েছেন তার চেয়ে অনেক বেশি, একাধিকবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, কিন্তু তারা তাদের উত্তরসূরিদের চাইতে এগিয়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারা যেভাবে দেশকে ভালোবেসেছেন, যেভাবে দেশের জন্য কাজ করেছেন, তাদের উত্তরসূরিরা ঠিক সেভাবে করতে পেরেছেন বলে নামিরা মনে করে না। এবং নামিরার এই বক্তব্য অবশ্যই তার মায়ের বা বাবার বক্তব্য নেই, তার নিজস্ব উপলব্ধি। কেননা সে তার বন্ধু বান্ধবরা রাজনীতিকে কিভাবে দেখে, তার স্কুলমেটরা কিভাবে দেখে, সেভাবেই সে আলোচনাটা নিয়ে এসছে। এবং সেখানে বলছেন যে এখানে মেন্টালিটির একটা সমস্যা রয়েছে, বা মেন্টালিটির কারণেই করতে পারছে না। এই যে কথা আমরা তৃতীয়মাত্রায় বহুবার বলছি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। এবং শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া তখন সবচেয়ে সফল হবেন যখন তারা তাদের পূর্বসূরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছাড়িয়ে যেতে পারবেন। হয়তো একটি মুক্তিযুদ্ধে শেখ হাসিনা পাবেন না, কিংবা দেশ গড়ার যে সুযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পেয়েছিলেন, বা তাদের দলের যে ভাষ্য, যে বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের চর্চা, কিংবা স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকা বা ব্যক্তিগতভাবে আর্থিক দুর্নীতির উপরে থাকা, সেই সুযোগ হয়তো পুরোপুরি না পেল, কিন্তু সেগুলো চর্চা করবার মতো, দেশ গড়বার মতো দিয়ে সেটি তারা অর্জন করতে পারলে নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নামিরা আজানদের জন্য একটা সুন্দর সুখী বাংলাদেশ আমরা গড়তে পারবো। আমরা আশা করবো যে আমাদের নেতৃদ্বয় এই বিবেচনাগুলো পরবর্তী প্রজন্মের অনেক অনেক ছোট, তারা এই শিশুদের কথা তারা যদি মাথায় একটু হলেও নেন, আমরা অনেক সুন্দর একটা ভবিষ্যৎ আশা করতে পারি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ